মানুষের শরীরে যতগুলি বড় বড় জয়েন্ট আছে তার মধ্যে অন্যতম বড় এবং জটিল জয়েন্ট হলো আমাদের হাঁটুর জয়েন্ট। এই হাঁটুর জয়েন্টে ব্যথা একটি অত্যন্ত সাধারণ সমস্যা, যে সমস্যায় প্রায় প্রত্যেক বয়সের মানুষই কিন্তু ভুগে থাকেন। শুধুমাত্র যে বয়স্করাই এই সমস্যায় ভোগেন তা নয়, প্রত্যেক বয়সের মানুষই এই সমস্যায় ভুগতে পারেন। এই হাঁটুর ব্যথার সমস্যার জন্য বাজারে অনেক রকমের মেডিসিন পাওয়া যায়, কিন্তু সেই সব মেডিসিন ব্যবহার করে শুধুমাত্র আপনারা টেম্পোরারি রিলিফ পেতে পারেন। বাজারে যে সমস্ত মেডিসিন হাঁটু ব্যথার জন্য পাওয়া যায় সেই সব মেডিসিনে আপনারা শুধুমাত্র কিছুদিন ভালো থাকতে পারবেন, কিন্তু একেবারে ভালো হতে পারবেন না। অর্থাৎ বাজারে কোনো মেডিসিনই আপনার হাঁটু ব্যথার সমস্যাকে সম্পূর্ণ সারাতে পারবে না। এই জন্য আজকে আমি হোমিওপ্যাথির বেস্ট কয়েকটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যে মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের পুরাতন থেকে পুরাতন হাঁটুর সমস্যাকে সারিয়ে ফেলতে পারেন। পুরাতন হাঁটু ব্যথার জন্য হোমিওপ্যাথিতে কী মেডিসিন আছে, কোন পাওয়ারে সেগুলি ব্যবহার করতে হবে এবং কোন পদ্ধতিতে ব্যবহার করলে আপনারা সবচেয়ে ভালো ফল পেতে পারেন, এইগুলি জানতে হলে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। একটি সমীক্ষাতে দেখা গেছে যে আমাদের মোট জনসংখ্যার প্রায় 19% মানুষ এই হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন। হাঁটুর ব্যথা অনেকগুলি কারণে হতে পারে। হঠাৎ করে হাঁটুতে কোনো চোট বা আঘাত লেগে গেলে হাঁটুর ব্যথার সমস্যা দেখা দিতে পারে, বা হাঁটুর দীর্ঘদিন অতিরিক্ত ব্যবহারের জন্যেও হাঁটুর ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পুরাতন হাঁটু ব্যথার সমস্যাগুলির ক্ষেত্রে বিশেষ কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমে সেই কারণগুলি আলোচনা করে নেব। হাঁটু ব্যথার সমস্যার যে প্রথম কারণটির কথা বলবো সেটি সাধারণত হাঁটু ব্যথার জন্য সবচেয়ে বেশি দায়ী হয়ে থাকে। এই সমস্যাটি হলো বংশগত বাত। আপনাদের যদি বংশগত কারো বাতের সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনার বাবা, মা, কাকা, জ্যাঠা বা দাদু ঠাকুমার কারো যদি বাতের সমস্যা থেকে থাকে, তাহলে আপনার এই ধরনের হাঁটু ব্যথার সমস্যা খুব সহজেই দেখা দিতে পারে। হাঁটু ব্যথার যে 2 নম্বর কারণটির কথা বলবো, এই কারণটিও বেশিরভাগ হাঁটু ব্যথার জন্যই কিন্তু দায়ী হয়ে থাকে। এটা হলো অস্টিও আর্থ্রাইটিস। আমাদের হাঁটুর জয়েন্টের মধ্যে দুটি হাড়ের ওপরে এক ধরনের নরম হাড় থাকে, সেই হাড়কে কার্টিলেজ বলা হয়। এবং এই কার্টিলেজ যাতে না শুকনো হয়ে যায়, এই জন্য এই কার্টিলেজের মধ্যে আবার এক ধরনের গ্রিস জাতীয় জিনিস থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। বয়সজনিত কারণে যখন এই সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যায়, তখন এই কার্টিলেজগুলি একে অপরের সঙ্গে ঘষা খেতে থাকে এবং দীর্ঘদিন ঘষা খাওয়ার পর এই কার্টিলেজগুলি আস্তে আস্তে ক্ষয়ে যায়। তখন এই ধরনের সমস্যাকে অস্টিও আর্থারাইটিস বলা হয়। আমাদের বেশিরভাগ হাঁটু ব্যথা এই অস্টিও আর্থারাইটিসের কারণেও কিন্তু হতে পারে। পরবর্তী যে হাঁটু ব্যথার কারণটি বলবো, এটিও অনেক ধরনের হাঁটু ব্যথার জন্য দায়ী হয়ে থাকে। এটি হলো রিউমাটয়েড আর্থারাইটিস। আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ভুল করে আমাদের হাঁটুর হেলদি কোনো কোষকে আক্রমণ করে বসে, তখন এই রিউমাটয়েড আর্থারাইটিস দেখা দেয়। ভুল করে কেন বললাম? কারণ আমাদের যে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতার কাজ হলো আমাদের শরীরের জন্য যেসব জিনিস ক্ষতিকর সেই সব জিনিসকে ধ্বংস করে দেওয়া, কিন্তু এরা ভুলবশত হেলদি কোষগুলোকেই আক্রমণ করে বসে। এই ধরনের সমস্যাকে রিউমাটয়েড আর্থারাইটিস বলা হয়। এই রিউমাটয়েড আর্থারাইটিসের জন্য আজকে অনেক মানুষ হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন। পরবর্তী যে হাঁটু ব্যথার কারণটি বলবো সেটি হলো গাউট। আমাদের হাঁটুতে ইউরিক অ্যাসিড অধিক পরিমাণে সঞ্চিত হতে থাকলে হাঁটু ফুলে যায় এবং ব্যথা হয়। এই ধরনের সমস্যাকে গাউট বলা হয়। এই গাউটের কারণেও অনেক মানুষ হাঁটু ব্যথার সমস্যায় দীর্ঘদিন ভুগছেন। এই কারণগুলি ছাড়াও হাঁটুর জয়েন্টের লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রেও হাঁটুর ব্যথা এবং হাঁটুর অত্যধিক যন্ত্রণা দেখা যেতে পারে।
লিগামেন্ট হলো দড়ির মতো এক ধরনের জিনিস, যেটি আমাদের হাঁটুর দুটি হাড়কে একে অপরের সঙ্গে জুড়ে রাখে। এই লিগামেন্টে জোরে কোনো আঘাত লাগার কারণে এই লিগামেন্ট যদি ছিঁড়ে গিয়ে থাকে তাহলে হাঁটু ব্যথার সমস্যা এবং হাঁটুর অত্যধিক যন্ত্রণা দেখা দিতে পারে। এবার আমরা জেনে নেব যে পুরাতন হাঁটু ব্যথার জন্য হোমিওপ্যাথিতে বেস্ট কী মেডিসিন আছে, যে মেডিসিনগুলির মাধ্যমে হাঁটুর ব্যথার সমস্যাকে সম্পূর্ণভাবে সারিয়ে ফেলা সম্ভব। তবে হাঁটু ব্যথার ওষুধ সম্পর্কে বলার আগে একটি কথা ভালো করে বুঝে নিন। হাঁটু ব্যথার জন্য আমি যে কটা ওষুধ বলবো, ভুল করে আপনারা সব ওষুধ ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই ওষুধটিকে ব্যবহার করবেন যে ওষুধটির লক্ষণ আপনার হাঁটু ব্যথার লক্ষণের সঙ্গে সম্পূর্ণভাবে মিলবে। হাঁটু ব্যথার জন্য যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো আর্নিকা মন্টানা 200। অতীতকালে কোনো পুরাতন চোট বা আঘাত লাগার কারণে বর্তমানে যদি হাঁটু ব্যথার সমস্যা হয়ে থাকে তাহলে আর্নিকা মন্টানা ওষুধটি আপনার হাঁটু ব্যথার সমস্যাকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। এই আর্নিকা মন্টানা 200 ওষুধটিকে 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন খেলেই আপনাদের এই ধরনের হাঁটু ব্যথার সমস্যা একদম সেরে যাবে। তবে প্রয়োজনে আর্নিকা মন্টানা 1mও আপনারা ব্যবহার করতে পারেন। পরবর্তী যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হলো রাস্টক্স 200। যেসব হাঁটুর ব্যথা রেস্ট নিলে বাড়ে এবং হাঁটাচলা করলে কম থাকে সেই সব হাঁটু ব্যথার ক্ষেত্রে রাস্টক্স 200 একটি খুব ভালো মেডিসিন। এই সব হাঁটু ব্যথার রোগীরা যখন সকালে ঘুম থেকে ওঠেন এবং প্রথম হাঁটা শুরু করেন তখন এদের হাঁটুর ব্যথা অত্যধিক হারে বেড়ে যায়, কিন্তু কিছুক্ষণ হাঁটা চলার পর তাদের এই ধরনের হাঁটু ব্যথার সমস্যা তুলনামূলকভাবে কম হয়ে যায়। এই ধরনের সমস্যায় রাস্টক্স 200 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন খেতে থাকলেই আপনাদের এই ধরনের হাঁটু ব্যথার সমস্যা একদম সেরে যাবে। হাঁটু ব্যথার জন্য পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটির নাম হলো কস্টিকাম। যেসব রোগীর হাঁটুর ব্যথা সাধারণত ডান পায়েই বেশি দেখা যায় এবং হাঁটাচলা করার সময় হাঁটুর মধ্যে খটখট শব্দ হতে থাকে, এর সাথে সাথে ছিঁড়ে ফেলার মতো ব্যথা এবং পা ছড়াতে গেলে খুব টান লাগে, এই ধরনের হাঁটু ব্যথায় কস্টিকাম মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেতে থাকলেই এই ধরনের হাঁটু ব্যথার সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পেতে পারবেন। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো গুয়াইয়াকাম 200। বিশেষ করে যেসব হাঁটু ব্যথায় হাঁটু একদম আড়ষ্ট হয়ে যায় এবং হাঁটাচলা করলেই এই ধরনের হাঁটুর ব্যথা খুব বেড়ে যায়, এই ধরনের হাঁটু ব্যথার সমস্যায় গুয়াইয়াকাম 200 ওষুধটি শুধু সকালবেলা 2 ফোঁটা করে 3 দিন খেলেই এই ধরনের হাঁটু ব্যথা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন। তবে এই ওষুধটিকে কিন্তু রোজ রোজ ব্যবহার করা যাবে না। এই ওষুধটি 3 দিন খাওয়ার পর আপনারা যতদিন ভালো থাকবেন ততদিন এই ওষুধটি ব্যবহার করবেন না। আবার যদি কখনো আপনাদের হাঁটু ব্যথার সমস্যা ফিরে আসে তাহলে এই ওষুধটির উচ্চ শক্তি ব্যবহার করবেন, অর্থাৎ গুয়াইয়াকাম 1m এইভাবেই পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে খাবেন, তাহলেই দেখবেন আপনাদের হাঁটু ব্যথা একদম সেরে গেছে। হাঁটু ব্যথার জন্য পরবর্তী যে মেডিসিনটি বলবো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটির নাম হলো সালফার। বিশেষ করে যারা দীর্ঘদিন হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন এবং কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না, এই সব পেশেন্টদের জন্য সালফার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এই ধরনের পুরাতন হাঁটু ব্যথার সঙ্গে পেশেন্ট যদি মিষ্টি খেতে অত্যন্ত ভালোবাসেন এবং পেশেন্ট যদি অত্যন্ত গরম কাতর স্বভাবের হয়ে থাকেন, বিশেষ করে যেসব হাঁটু ব্যথার সমস্যা দীর্ঘদিনের চর্মরোগ চাপা দেওয়ার ফলে সৃষ্টি হয়েছে, সেই সব হাঁটু ব্যথার সমস্যায় সালফার 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে থাকলে কিছুদিনের মধ্যেই এই ধরনের হাঁটু ব্যথার সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। তবে এই ওষুধটি ব্যবহার করাকালীন যদি আপনাদের পুরানো কোনো চর্মরোগ আবার প্রকাশ পায় সেক্ষেত্রে আপনারা কোনো মলম ব্যবহার করবেন না। এই ওষুধেই যেমন আপনাদের পুরাতন হাঁটু ব্যথার সমস্যা একদম সেরে যাবে, ঠিক তেমনই আপনাদের পুরাতন চর্মরোগও একদম সেরে যাবে।
পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটির নাম হলো মেডোরিনাম। বিশেষ করে পারিবারিক বা বংশগত বাতের জন্য যারা হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন তাদের জন্য মেডোরিনাম ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। পুরাতন হাঁটু ব্যথার সাথে যদি হাঁটুতে জ্বালাভাব এবং দিন রাত অত্যন্ত যন্ত্রণা হয় তাহলে মেডোরিনাম ওষুধটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেতে থাকলেই এই ধরনের হাঁটু ব্যথা থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন। এই যে 50 মিলিসিমাল ওষুধগুলির কথা উল্লেখ করলাম, এই ওষুধগুলি আপনারা ওষুধ দোকানে 0/1, 0/2, 0/3 এইভাবে পেয়ে যাবেন। আপনারা প্রথমে 0/1 ব্যবহার করবেন, তারপরে 0/2 ব্যবহার করবেন, এইভাবে ধীরে ধীরে ওষুধের পাওয়ারটি বাড়াতে থাকবেন। হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।